সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে কোন কোন ভুলগুলো করলে আয়কর ফাইলটি অডিটে পড়তে পারে, অডিটে পড়ার সম্ভাবনা থাকবে, কোন ধরনের ভুলগুলো করলে সেই ভুলগুলো নিয়েই আমরা কথা বলবো। কারণ আপনারা জানেন সবার মনের মধ্যে একটা ভয় থাকেই যে রিটার্ন জমা দিয়ে যদি অডিটে পড়ে অথবা কোনো নোটিশ আসে বা যদি ডাকে, এই ধরনের ভুলগুলো থাকে এবং অনেকে রিটার্ন জমা দিতে গিয়েও কিন্তু ভয়ের সম্মুখীন হচ্ছেন। যে যেমন অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আয়কর রিটার্ন জমা দিব, তো ট্যাক্স অফিস থেকে কি কি বিষয়গুলো জিজ্ঞেস করতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো, যে টিন কেন করেছেন, কি কারণে করেছেন, কি ধরনের সম্পদ রয়েছে বা কি ধরনের লাইবিলিটিস রয়েছে, আপনি কি করেন, আপনার কত টাকা ইনকাম, এই ধরনের অনেকগুলো কোশ্চেন করতে পারে। এই সমস্যাগুলো কিন্তু নতুন করদাতার মাঝে আমি প্রায় শুনি বা তারা প্রায়ই আমাদেরকে এই ধরনের বিষয়গুলো শেয়ার করেন। তো আমরা নর্মালি রিটার্নটা 82BB ইউনিভার্সাল সেলফে রিটার্ন জমা দিলে কোনো রকম কোয়ারি ছাড়াই, কোনো রকম জিজ্ঞাসা ছাড়াই কিন্তু রিটার্ন জমা নিয়ে অ্যাকনলেজমেন্ট দিতে বাধ্য। যাই হোক, তাহলে আজকের টপিকটা হলো যে কোন ধরনের ভুল হলে ফাইলটি অডিটে পড়তে পারে। তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হবে। এখানে বলছে যে কোন ধরনের ভুলগুলো হলে আয়কর রিটার্ন অডিটে পড়তে পারে। তো সেই বিষয়টা মাথায় রেখে আপনাকে আয়কর রিটার্ন প্রস্তুত করতে হবে। নিম্নবর্ণিত কারণগুলো যথাযথভাবে রিটার্নে না আসলে উপকর কমিশনার কর্তৃক অডিটের জন্য সুপারিশ বা পুনর্জমা অথবা সংশোধন বা জরিমানার আওতায় আসতে পারে। সেটা কি বলা হয়েছে? আয়করের খাত যথাযথভাবে নির্ধারণ না করা হলে আপনার কোন ধরনের আয় সেটা আপনাকে জানতে হবে। আপনার সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম থাকলে সেটা একটা খাত থাকবে। এফডিআর ভুল কমে যদি এফডিআর এর ইন্টারেস্ট যদি আপনি সঞ্চয়পত্র খাতে বা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজে দেখান বা ব্যাংক জমার বা ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশনের হেডগুলো যদি আপনি আপনার ইনকাম ফ্রম আদার সোর্সে দেখান, তাহলে কিন্তু এই জন্য বলা হয়েছে আয়করের খাত যথাযথভাবে নির্ধারণ করা না হলে, নির্ধারিত সময়ের জন্য আয়কর পরিগণনায় ভুল হলে, আপনার আয়কর পরিগণনায় যে স্ল্যাব রেট রয়েছে, যে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত 0, 1 লাখে 5%, 3 লাখে 10%, এরকম যে বিষয়গুলো রয়েছে, এবং গণনা করতে হবে 1 বছরের। সবসময় ইনকাম যে ট্যাক্স ক্যালকুলেশন হয়, প্রথম ইনকাম ক্যালকুলেশন করতে হবে জুলাই টু জুন। 3 বলা হয়েছে আগের বছরের তুলনায় আয় কম দেখালে বা বাদ পড়া আয় এ বছর হিসাবে দেখানো হয়েছে কিন্তু যথাযথভাবে ব্যাখ্যা না দিলে, তার মানে কি আপনি আয়টা কি করলেন, কম দেখালেন। আয় কম দেখালে কি হবে, ট্যাক্স কম হবে। অথবা একটা আয় গত বছর বাদ পড়েছিল সেটা এই বছরে দেখাচ্ছেন কিন্তু যথাযথভাবে কারণ ব্যাখ্যা করেন নাই, এরকম বিষয়গুলো হবে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে আমাদের কিছু 2টা সেকশন অলরেডি বাদ হয়ে গেছে, যে অপ্রদর্শিত সম্পত্তি দেখানোর ক্ষেত্রে যে কিছু ক্রাইটেরিয়া ছিল সেটা কিন্তু অটোমেটিক বাদ হয়ে গেছে। 4 বলা হয়েছে বিনিয়োগের রেয়াত গণনায় ভুল হলে বা যত টাকা রেয়াত পাওয়ার কথা তার চেয়ে কম বা বেশি রেয়াত নিলে, এটার মধ্যে আপনারা জেনেছেন এই বছরের পরিপত্রে যে আমাদের বলা হয়েছে যে 30 নভেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলেই আপনি 15% ট্যাক্স রিবেট পাবেন। অর্থাৎ আপনার করযোগ্য আয়ের কত পার্সেন্ট, করযোগ্য আয়ের হলো 20%, আগে ছিল 25%, এবার হয়েছে 20%। আপনি ভুলক্রমে যদি 25% নিয়ে ফেলেন অথবা 30 নভেম্বরের পর রিটার্ন জমা দিয়েছেন, সেখানে বলা হয়েছে 30 নভেম্বরের পরে জমা দিলে আপনি রিবেট পাবেন 7.5%, কিন্তু আপনি করে ফেলেছেন 15%। বিনিয়োগের পরিমাণ যথাযথভাবে দলিলাদি না দেখানো হলে, সঞ্চয়পত্র কিনেন নাই কিন্তু সঞ্চয়পত্রের জন্য আপনি ট্যাক্স রিবেট ক্লেম করছেন, ডিপিএস করেন না, ডিপিএস এর জন্য রিবেট ক্লেম করছেন, এরকম অনেক বিষয়গুলো রয়েছে। সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে দলিলাদি দিতে হবে। করদাতা যদি বাড়ি ভাড়া বা স্থাপনা ভাড়া খাতে আয় থাকে এবং মাসিক ভাড়া 25,000 টাকার বেশি হয়, তাহলে ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করে নগদে ভাড়া আদায় করলেও ফাইলটি অডিটে পড়তে পারে। 7 হলে সঞ্চয়পত্রে বিনিয়োগ দেখানো হয়েছে কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা রিটার্নে না দেখানো হলে। 8 বলা হয়েছে কৃষি জমি দেখানো হয়েছে কিন্তু কৃষি খাতে আয় দেখানো না হলে। তার মানে কি, সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকলে আপনার আয় থাকবে কিন্তু জুন মাসে বিনিয়োগ করলে কিন্তু আয়টা থাকবে না, এটা মাথায় রাখতে হবে। জুন মাসে তো আপনি বিনিয়োগ করলে তো ইন্টারেস্ট পাবেন, জুলাই মাসে সেখানে আসবে না। কৃষি জমি দেখাচ্ছেন কিন্তু আপনার আয় দেখাননি, হবে না। দোকান বা মার্কেট ভাড়া আছে বা ব্যবসা খাতে আয় দেখানো না, দোকান আছে আপনি ভাড়াও দিচ্ছেন কিন্তু ব্যবসা আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে দেখাননি। সংযুক্তি সমূহ যেমন ডকুমেন্ট, অর্থাৎ সম্পত্তি ক্রয় বা বিক্রয় হলে দলিলের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট ইত্যাদি সংযুক্ত করা না হলে। সম্পত্তি কিনেছেন, সম্পত্তি কেনার জন্য আপনি কি থাকবে, একটা দলিল থাকবে, এটার জন্য আপনাকে নামজারি করতে হবে। যদি অনেকে মিলে কিনেন সেটার জন্য বন্টননামা করতে হবে।
থাকবে না? তো এই যে এবং চেক এবং টাকাটা নগদে পরিশোধ না করে বা আপনাকে পরিশোধ করতে হবে ব্যাংকিং চ্যানেলে, তার মানে কি ব্যাংক স্টেটমেন্ট থেকে পাওয়া যাবে বা চেকের ফটোকপি পাওয়া যাবে, দলিলের ফটোকপি, নামজারি, বন্টন নামে এই ধরনের জিনিসগুলো থাকবে। একাধিক গাড়ি থাকলে সার চার্জ না দিলে, একের অধিক গাড়ি আছে কিন্তু আপনি সার চার্জ দেন নাই, ফাইলটা অডিটে পড়ে যেতে পারে। স্ত্রী বা স্বামীর বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের নামে থাকা সম্পত্তির হিসাব না দিলে, স্বামীর টিন আছে, ওয়াইফের টিন নাই, কিন্তু ওয়াইফের ইনকামটা স্বামীর রিটার্নে দেখানো যাবে, আপনি দেখান নাই। অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামে কোনো সম্পত্তি আছে, সেটার ইনকামও আছে, আপনি দেখান নাই, বা সম্পদ আছে সেটা দেখাচ্ছে না, সেটা যদি কোনোভাবে জানতে পারে তাহলে এটা ফাইল অডিটে পড়তে পারে। দেশি বা বিদেশি আত্মীয় থেকে উপহার গ্রহণ করলে এবং তা আয়কর বিবরণীতে না দেখানো হলে, দেশি বা বিদেশের কাছ থেকে আপনার ফরেন রেমিটেন্স আসছে বা কোনো রেমিটেন্স আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন সেটার যথাযথ কারণ ব্যাখ্যা করেন নাই, তাহলে ফাইলটা মানে অডিটে পড়ে যেতে পারে। 14তে বলা হয়েছে ফ্ল্যাট ক্রয় সংশ্লিষ্ট এলাকার মৌজা রেটের কম দেখালে বা অধিক মূল্যে ক্রয় করে কর ফাঁকি দেওয়ার জন্য কম মূল্যে দেখিয়ে রেজিস্ট্রি করা হলে, এই প্রবলেমটা প্রায় হয়েছে। যেমন চিটাগং থেকে আজকে সকালে একজন ফোন দিয়ে বলেছে যে ভাই একটা টেকনিক, অনেক ভিডিওতে অনেক কিছু বলেছেন, এটা আমাদেরকে শিখাই দেন। সেটা কি, আমি একটা জমি কিনেছি হচ্ছে ধরেন 10 লাখ টাকায়, সেইটা আমি বিক্রি করেছি 70 লাখ টাকায়, তাহলে এখানে লাভ হয়েছে কত, 60 লাখ টাকা। কিন্তু আমি জমি বিক্রির সময় দলিলে রেকর্ড করছি হচ্ছে 70 লাখের জায়গায় 30 লাখ, বাকি 40 লাখ টাকাও কিন্তু আবার ব্যাংকিং চ্যানেলে ঢুকছে। এটার ব্যাখ্যা তৈরি করবো কি ভাই? এটা তো কমন সেন্স। আপনি বিক্রি করলেন 70 লাখ টাকায়, আপনি দেখাচ্ছেন 30 লাখ টাকা, 40 লাখ টাকার, এটার ব্যাখ্যা কি করা সম্ভব? এটা কি সেন্স কি বলে? এটা তো আপনি পুরাই তো ইলিগাল অ্যাক্টিভিটিস করেছেন। কিছু ব্যাপারগুলো থাকবে, সেটা সবসময় বলা যায় না, কিন্তু আপনার সেন্স কি বলে? পুরোটা ব্যাংকিং চ্যানেলে আসলে সেটা করা যেত। এরপরে বলা হয়েছে আয়ের ক্ষেত্রে বৈধ ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হলে, তবে কিছু আয়ের ক্ষেত্রে ডকুমেন্টস থাকে না, যেমন আপনার টিউশন ডকুমেন্টস না থাকলে আপনি করে দেবেন। আপনার কতজন স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকটা স্টুডেন্টের কাছে কত টাকা পান, মান্থলি পান। যেমন ডক্টররা যখন রোগী দেখেন চেম্বারে, প্রতি সপ্তাহে কতদিন বসেন, মাসে কতদিন বসেন, বছরে কতদিন বসেন, প্রতিদিন কতজন রোগী দেখেন, পার রোগী থেকে কত টাকা পান, এটার জন্য একটা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট করতে হবে। গাড়ি দেখানো হয়েছে কিন্তু গাড়ি মেরামত, রক্ষণাবেক্ষণ বা গাড়ি চালকদের ব্যয় না দেখানো হলে, এফডিআর দেখানো হয়েছে কিন্তু এফডিআর থেকে প্রাপ্ত সুদ বা মুনাফা দেখানো না হলে, খাত ভিত্তিক পারিবারিক খরচ না দেখালে, আপনি কোন খাতে আপনার ফুডিং খাতে কত, হাউস রেন্ট খাতে কত, ইলেকট্রিসিটি, গ্যাস বিল, ছেলেমেয়ের পড়াশোনা, ট্যাক্স, এরকম ধরনের যে খরচগুলো আছে প্রত্যেকটা খাতে দেখাতে হবে। ব্যাংকিং চ্যানেল ব্যতীত ব্যক্তিগত লেনদেন করা হলে, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেন করেন নাই, অথবা ব্যাংকিং চ্যানেলে লেনদেন করেছেন কিন্তু হিসাবে কম দেখাচ্ছেন, সেটাও হতে পারে। বিষয়ে বলা হয়েছে একই বিষয়ে বা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের জন্য বহু বছর ধরে অগ্রিম দেখানো হলে, একটা সম্পত্তি ক্রয়ের জন্য খালি অগ্রিম দেখাচ্ছেন যে আমি অগ্রিম দিচ্ছি, কত বছর অগ্রিম দেন, একটা নির্দিষ্ট সময় পরে তো এটা সম্পত্তিতে কনভার্ট করতে হবে, সেটা দেখাচ্ছেন না। 21 বলা হয়েছে পারিবারিক খরচ আবাসিক অবস্থানের তুলনায় কম বা বেশি দেখানো হয়। পারিবারিক খরচ, আপনি যেখানে অবস্থান করতেছেন, বাসা ভাড়া 10,000 টাকা, ধরেন আপনি গুলশানে থাকেন, কিন্তু বাসা ভাড়া ওখানে হওয়ার কথা 30 বা 25,000 টাকা, আপনি দেখাচ্ছেন 10,000 টাকা, হবে না, তাহলে ফাইল কিন্তু অডিটে পড়ে যাবে। রিটার্ন গড়মিল থাকলে বা না মিললে বা পজিটিভ বা নেগেটিভ, রিটার্ন তৈরি করার সময় আপনাকে মাথায় রাখতে হবে ডিফারেন্সটুকু শূন্য হতে হবে, সোর্সেস অফ ফান্ড আর হলো ফ্যামিলি এক্সপেন্স প্লাস হলো সম্পদের যে বৃদ্ধি, ওইটা যোগ বিয়োগ করে কিন্তু ব্যালেন্সটা নেগেটিভ হতে হবে, কিন্তু 0 হতে হবে, কিন্তু আপনার পজিটিভ হলো অথবা নেগেটিভ হলো অথবা মিলল না, ফাইলটা অডিটে করতে পারে। পুরুষ করদাতার বয়স 65 বছর বা তদূর্ধ্ব নয়, কিন্তু করমুক্ত সীমা করা হয়েছে 3,50,000 টাকা, অর্থাৎ আপনার পুরুষদের ক্ষেত্রে 3 লক্ষ টাকা, এবং বলা হয়েছে পুরুষের বয়স যদি 65 বছরের ঊর্ধ্বে হয় তাহলে 3.5 লক্ষ টাকা, আপনি 3.5 লক্ষ টাকার স্ল্যাব নিয়ে বসে আছেন। এবং বলা হয়েছে এছাড়া আয়কর নথির সঙ্গে সংযুক্তিগুলো যথাযথভাবে লক্ষ্য রাখা দরকার, আপনি কি কি ধরনের সংযুক্তি দেবেন, এবং প্রতিটি সংযুক্তি সংশ্লিষ্ট আয় ব্যয়ের সম্পদের পক্ষে বিপক্ষে মানে পক্ষে যুক্তির অংশ, তাই সংশ্লিষ্ট সব করদাতার এই সংযুক্তিগুলোর প্রতি বিশেষ নজর দেওয়া উচিত। অর্থাৎ যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর প্রতি মাথায় রেখে নিচে আরো কিছু বিষয় ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, ওই ডকুমেন্টসগুলো যদি না দেন তাহলে কিন্তু ফাইল অডিটে পড়ে যেতে পারে। যেমন আপনার বেতন খাতে আয় রয়েছে কিন্তু বেতনের বিবরণী দিলেন না, বেতনের স্টেটমেন্টস দিলেন না, ফাইল অডিটে পড়তে পারে। ব্যাংক সুদ দেখাইছেন কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেন নাই। গৃহ সম্পদ সঞ্চয়পত্রে সুদ দেখানো হয়েছে কিন্তু সঞ্চয়পত্রের আয়কর কতনি সনদপত্র দেন নাই। গৃহ সম্পত্তির আয়ের খাতে ভাড়ার চুক্তি দেওয়ার কথা ছিল, যে আপনার ফ্ল্যাট যে আছে 5 তলা বা 7 তলা, কতজনকে ভাড়া দিয়েছেন তাদের ক্ষেত্রে চুক্তিপত্র আছে কিনা। গৃহঋণের ক্ষেত্রে সুদ
ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সনদ বা বিবরণী, অর্থাৎ গৃহ নির্মাণ ঋণের জন্য আপনি কি করছেন, মানে লোন নিয়ে বাসা বাড়ি তৈরি করছেন বা ফ্ল্যাট তৈরি করছেন, কিন্তু কত টাকা ইন্টারেস্ট এক্সপেন্স, কত টাকা লাইবিলিটি সেটা শো করতেছেন না। পৌর কর খাজনা প্রদানের রসিদ ব্যালেন্স শো করতেছেন কিন্তু ডকুমেন্টস দিচ্ছেন না। পেশাগত আয় থাকলে আয়কর বিধি ৮ মোতাবেক আয়ের সাপেক্ষে বিবরণী, বীমা কিস্তি প্রদান করলে প্রিমিয়াম প্রদান করলে প্রিমিয়ামের ডকুমেন্টস দিবেন। মূলধনী মুনাফা থাকলে প্রমাণাদি, অর্থাৎ ক্যাপিটাল গেইন যদি হয়ে থাকে যে আপনি একটা সম্পত্তি কিনেছিলেন 10 লক্ষ টাকায়, সেটা বিক্রি করেছেন 30 লক্ষ টাকায়, 20 লক্ষ টাকা যে আপনার অতিরিক্ত মূল্য যেটা থাকলে সেটা যেটাকে ক্যাপিটাল গেইন বলা হচ্ছে, সেটার সাপেক্ষে ডকুমেন্টস। অংশীদারি ফার্মের আয় থাকলে অংশীদারি ফার্মের আয় বিবরণী, আদেশের কপি বা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট থাকবে। অন্যান্য আয় থাকলে তার বিপক্ষে, কেমন যেটা বললাম যে টিউশন বা আপনার টিউশন ইনকাম হতে পারে, অন্যান্য যে আদার যে ইনকাম, যারা মহিলারা দর্জির কাজ করে থাকেন তাদেরও তো একটা ছোটখাটো একটা হিসাব থাকে, সেটা দিবেন। ডিভিডেন্ড আয় থাকলে ডিভিডেন্ড প্রাপ্তির সনদ থাকতে হবে, না থাকলে কিন্তু ফাইল অডিটে পড়ার সম্ভাবনা থাকবে। ব্যবসার আয় থাকলে আয় বিবরণী, উৎপাদন হিসাব, বাণিজ্যিক হিসাব মানে লাভ ক্ষতি হিসাব, স্থিতিপত্র যেটাকে বলা হয়, সঞ্চয়পত্র, ডিপিএস, জাকাত, স্টক, শেয়ার সার্টিফিকেট যেটাই করেন না কেন সেটার ডকুমেন্টস থাকবে। আয়কর বিবরণী এখানে বলা হয়েছে অধ্যাদেশ 1984 তৃতীয় তফসিল অনুযায়ী অবশ্যই দাবি করলে, তার মানে অবশ্যই বিবরণী অর্থাৎ একটা অ্যাসেটের ব্যালেন্স শিটের যে হিসাবগুলো থাকে সেটার হিসাব থাকবে যে কত টাকা ডেপ্রিসিয়েশন করছেন, কত টাকা অ্যাসেট রয়েছে। এছাড়া কখনো কখনো কিছু পৃথক বিবরণী দাখিল করা প্রয়োজন হতে পারে, যেমন করদাতার স্ত্রী বা স্বামী, অর্থাৎ করদাতা না হলে নাবালক সন্তানের বা নির্ভরশীলদের কোনো আয় থাকলে সেটা হিসাব দিতে হবে। কিন্তু যদি কোনো কারণবশত হিসাব দাখিল করেন নাই, কিন্তু ওই সম্পত্তিটা নাবালকের হতে পারে অথবা ওয়াইফের নামে, সেটার একটা ইনফরমেশন এনবিআর এর কাছে আসে, তাহলে এটা হতে পারে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখন প্রত্যেকটা হিসাবগুলো কিন্তু এক একটা এনআইডির এগেনস্টে হয়ে যাচ্ছে। তাহলে একটা এনআইডি দিয়ে সার্চ দিলে কিন্তু অটোমেটিক এই আপনার মানে যদি বাংলাদেশ ব্যাংকের এনআইডি দিয়ে সার্চ দেওয়া হয়, তাহলে ওই ব্যক্তির কোন কোন ব্যাংকে কোথায় হিসাব আছে সমস্ত বেড়ে যাবে। তার মানে অটোমেশনটা কিন্তু এভাবে হচ্ছে যে এনবিআর এর সাথে বাংলাদেশ ব্যাংক প্লাস হলো বিআরটিএ, যাদের গাড়ি আছে গাড়ি রিটার্নে দেখান নাই, তার মানে কি একটা এনআইডির এগেনস্টে সব হচ্ছে। এনআইডি দিয়ে সার্চ দিলে অটোমেটিক বেড়ে যাবে বাংলাদেশ ব্যাংকের কোন কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে, এবং বিআরটিএতে যদি আপনার গাড়ি থেকে থাকে তাহলে আপনার নামে যদি কোনো গাড়ি থেকে থাকে তার এগেনস্টটা কিন্তু পেয়ে যাবে। তার মানে কি টিন এবং এনআইডি খুব ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস, কোনো কিছু হাইড করার কোনো সুযোগ নেই। অথবা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাথে যদি একটা চুক্তি হয়ে যায়, তাহলে কিন্তু কি হবে, এনআইডি দিয়ে সার্চ দিলে বা টিন সার্টিফিকেট দিয়ে সার্চ দিলে একজন ব্যক্তির নামে কতগুলো সঞ্চয়পত্র আছে সমস্ত কিছু ইনফরমেশনগুলো বেড়ে যাবে। বি সিরিয়াস এবং বি সিনসিয়ার, এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং বলা হয়েছে যে স্ত্রী, স্বামী, নাবালক সন্তান, বড় ভাই বোন এরা কেউ করদাতা না, কিন্তু তাদের নামে সম্পত্তি থাকলে সম্পত্তির বিবরণী সংযুক্ত করতে হবে। যদি আপনি মনে করেন প্রতি 5 বছর পর করদাতার নতুন আপডেট এবং ছবি সংযুক্ত করা দরকার হয়, করদাতা ফার্ম হলে অংশীদারদের টিআইএন, নাম, ঠিকানা সেগুলো দিতে হবে। করদাতার নিজের ও আইনানুগ প্রতিনিধির স্বাক্ষর বাধ্যতামূলক। তাহলে সম্মানিত দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম, মোটামুটি বোঝানোরও চেষ্টা করেছি যে কোন কোন ভুলগুলো করলে, কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ না করলে আপনার একটা ফাইল অডিটে পড়তে পারে, সেই বিষয়গুলোই দেখানোর চেষ্টা করেছি। তাহলে সম্মানিত দর্শক, আশা করছি এই ভিডিওটি দিয়ে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং আগে থেকে আপনি সিরিয়াসলি নিতে পারবেন। ইনকাম ট্যাক্স রিটার্ন প্রস্তুতির সময় কি কি বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং কোন কোন ভুলগুলো হলে আপনার ফাইলটি অডিটে পড়ার সম্ভাবনা থাকবে, এবং ওই ভুলগুলো থেকে আগেই থেকে কি করতে পারবেন, সতর্ক হতে পারেন। তাহলে সম্মানিত দর্শক, কথা বাড়াবো না, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং যদি কোনো প্রকার কোনো হেল্প লেগে থাকে, হেল্প আপনার দরকার হয়, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ভিডিওর লিঙ্কে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, আপনি যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশের মধ্যে আমরা মোটামুটি একটা সেবা দিচ্ছি, যে যেখানে পাচ্ছে অনলাইনে বা অন্য কোনো ওয়েতে আমরা রিটার্ন তৈরি করে ইমেল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পাঠাচ্ছি। যাই হোক সম্মানিত দর্শক, তাহলে আজকে এ পর্যন্তই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।